প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি মাসুদ রানা সিরিজের একটি বই। বইয়ের নাম ব্ল্যাকমেইলার। শুরু করছি প্রথম অংশ। ১। মারা যাচ্ছি আমি। ভাবনাটা যেন ঝাঁকি দিয়ে বাস্তবে ফিরিয়ে নিয়ে এলো ডিন মার্টিনকে। ঘোলাটে মগজটা সাফ হয়ে গেল আবার। বিড়বিড় করলো, না, মরব না, কিছুতেই মরব না। লম্বা পাকানো রশির মতো দেহ ওর। চওড়া একটা পাথুরে তাকে বসে পাহাড়ের গায়ে হেলান দিয়ে আছে। ভালো হাতটা দিয়ে সরিয়ে দিল কপালে এসে পড়া এক গোছা চুল। মাথাটা দপদপ করছে। পাথরে বাড়ি খেয়েছিল ওর মাথা। মগজের পরিষ্কার ভাবটা বেশিক্ষণ রইল না, আবার ঘোলাটে হয়ে এলো। এখানে পড়ে যাওয়ার পর থেকে গত 1 ঘন্টায় অন্তত 6-7 বার এমন হয়েছে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় চলে যায়। ঘোরের মধ্যে দুঃস্বপ্ন দেখে। অতীতের একটাই ভয়ানক স্মৃতি ফিরে ফিরে আসে। ঘেমে নেয়ে ওঠে শরীর। 600 ফুট নিচে গভীর গিরিসংকটের ভিতর দিয়ে বইছে টান নদী। এঁকে বেঁকে চলে গেছে পশ্চিমে জ্যারনি নদীর দিকে। স্রোতের মৃদু কুলকুল শব্দ কানে আসছে। উপত্যকার চুনাপাথর কেটে একই ভঙ্গিতে বয়ে চলেছে 10 লক্ষ বছর ধরে। এখান থেকে 18 ফুট উপরে পাহাড়ের চূড়া ওখানেই দাঁড়িয়েছিল। অন্য পারে ঝোপঝাড়ে ভরা গিরিখাতের দেয়ালের দিকে তাকিয়েছিল। সূর্য ছিল তখন মাথার উপর। মার্চের নরম রোদ ছড়াচ্ছিল। মনে পড়ল পিঠে বাঁধা ছোট ব্যাকপ্যাকটাকে সোজা করার জন্য ঘুরতে গিয়েই বিপত্তিটা ঘটেছে। শ্যাওলায় ঢাকা পিচ্ছিল পাথরে পা পিছলেছিল। তারপরের কথা আর মনে করতে পারছে না। ঘটনাটা ঘটেছে এখন থেকে 3 ঘন্টা আগে। ঘড়ি দেখে বুঝেছে বাঁ হাতে ব্যথা পেয়েছে। আঙুলের মাথা থেকে কনুই পর্যন্ত ফুলে গেছে। এতই ফোলা, ঘড়ি খুলে ফেলতে বাধ্য হয়েছে। হাড় ভেঙেছে বোধ হয়। আবার ঘড়ির দিকে তাকালো। 3:30 বাজে। জোর করে টেনে তুলল নিজেকে। উঠে দাঁড়িয়ে উপর দিকে তাকালো। খাড়া উঠে গেছে পাথরের দেয়াল। বেশি নয়, মাত্র 18 ফুট। খাজ আর ফাটলও আছে কিছু। এমনিতে বেয়ে ওঠা কঠিন হলেও অসম্ভব হতো না। কিন্তু বাঁ হাত অকেজো হয়ে গিয়েই বেকায়দা করেছে। ভাঙা হাত নিয়েই ওঠার চেষ্টা করেছিল একবার। প্রচণ্ড ব্যথায় বো করে চক্কর দিয়ে উঠেছিল মাথা। জ্ঞান হারিয়ে তাক থেকে নিচে পড়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি বসে পড়েছিল আবার। আশপাশটা ভালো মতো দেখলো আরেকবারও। তাকটা দেখতে অনেকটা তৃতীয়ার বাঁকা চাঁদের মতো। লম্বায় ফুট 20 হবে। ও যেখানে বসে আছে সেখানটা 6 ফুট চওড়া। দুই মাথা সরু হতে হতে মিশে গেছে পাহাড়ের গায়ে। এখান থেকে বেরোনোর একটাই উপায়, উপর দিকে ওঠা। যেখান থেকে পড়েছে সেখানে উঠে উল্টো দিকের ঢাল বেয়ে নামতে হবে। আবার ঘোলাটে হয়ে আসছে মগজ। ঘোরের মধ্যে চলে যাচ্ছেও। ফিরে এলো পুরনো দুঃস্বপ্নটা। এই নিয়ে কল্পনায় কতবার যে গেনেরটাকে গড়াগড়ি খেতে দেখেছে প্লেনের সিটের ফাঁকে, যেন কানে আসছে এখনো আতঙ্কিত যাত্রীদের চিৎকার। সিটে বসা অল্প বয়সী লোকটার সাদা হয়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছে। পাশে বসা ওর তরুণী স্ত্রী আর একটা ফুটফুটে বাচ্চা। নিজের দেহ দিয়ে আড়াল করে ওদের বাঁচাতে গ্রেনেডের উপরই ঝাঁপ দিয়েছিল লোকটা, কিন্তু আটকাতে পারেনি। কালো আনারসের মতো দেখতে জিনিসটা গড়াতে গড়াতে চলে গেছে ছিটের নিচে। বিস্ফোরিত হয়েছিল কলজে কাঁপানো শব্দে। ঝটকা দিয়ে আবার জেগে উঠল। দুই হাতে কান ঢেকে ফেলেছে নিজের অজান্তে। চিবুক বেয়ে ঘাম ঝরছে। এদিকে শীত লাগছে। ঘড়ি দেখলো আবার 4টে বাজে।
সন্ধ্যার দেরি নেই, তাপমাত্রা আরো কমবে, একেবারে 0 ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। ব্যাকপ্যাকে একটা হালকা শাওয়ার প্রুফ টপ কোট আর এক টুকরো চকলেট আছে। এক গ্লাস কফিও ছিল, তবে উপর থেকে পড়ার সময় পাথরে বাড়ি লেগে ছিটকে চলে গেছে, ওটা কোথায় কে জানে। একটা রাত হয়তো কোনো মতে কাটাতে পারবে এখানেও, তারপর আর সম্ভব নয়। নদীর ওপারে হাজারখানেক গজ দূরে রয়েছে রাস্তাটা। এখান থেকে রাস্তার একটা অংশ চোখে পড়ছে, প্রায় 100 গজ দীর্ঘ একটা বাঁক। আগের বার যখন হুঁশ ফিরেছিল মনে আছে, অন্তত দুবার ওই পথে গাড়ি যেতে 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 দেখে রোমাল নেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল, কিন্তু দৃষ্টিপথে 10 সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি গাড়িগুলো। এত সামান্য সময়ে ওর দিকে আরোহীদের চোখ পড়ার কথা নয়। খিদে মোচড় দিল পেট, খাওয়া দরকার। চকলেটের জন্য ব্যাকপ্যাক হাতড়াচ্ছে। এ সময় একটা গাড়ি এসে থামলো রাস্তার বাঁকে, একটা ভ্যান, সম্ভবত ডোর মোবিল। দূর থেকে খেলনার মতো লাগছে। এক মুহূর্ত পর গাড়ি থেকে নামলো দুটো পেঙ্গুইন, আসলে দুজন মহিলা। সাদা কালো পোশাকের দূর থেকে ওদের পেঙ্গুইনের মতো লাগছে। নান বিড়বিড় করলো, নিজেকে বলল, মাই ডিয়ার ডিন, এখনো তোমার উপর থেকে ঈশ্বরের করুণা একেবারে চলে যায়নি। ওই দেখো, তোমাকে উদ্ধারের জন্যে তিনি দুজন নানকে পাঠিয়েছেন। বারবার পিছন দিকে তাকাচ্ছে ওরা, যেদিক থেকে এসেছে। মাঝে মাঝে হাত তুলে পরস্পরকে কি যেন বলছে। রুমাল নেড়ে ওদের চোখে পড়ার চেষ্টা করলো ডিন। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু মহিলাদের চোখে পড়ল বলে মনে হলো না। হতাশ হয়ে শেষে আকাশের দিকে মুখ তুলে ঈশ্বরের উদ্দেশ্যে বলল, নান পাঠিয়েছ না কচু? ওরা তো আমার দিকে তাকাচ্ছেই না। দেখো দেখো, উপরে বসে বসে আমার দুর্দশা দেখো। তোমার তো মজাই লাগছে, হতচ্ছাড়া বুড়ো ভাম কোথাকার। একটু চকলেট ভেঙে মুখে দিল ও। চোখ রাস্তার দিকে, গলা শুকিয়ে খসখসে হয়ে গেছে। বিষাদ লাগছে চকলেট। চোখ ঝাপসা হয়ে এলো। কখন কখন আবার ঘোরের মধ্যে চলে গেছে বলতে পারবে না। দুজনের মধ্যে অল্প বয়সী নানটির চেহারা সুন্দর, গোলগাল মুখ। ও দাঁড়িয়ে আছে রাস্তার কিনারে, নদীটার ধারে। একসময় এখানে পাথরে তৈরি সাদা রং করা নিচু বেড়া ছিল, এখন অনেক জায়গাতেই ভেঙে গেছে। বেড়ার ওপাশে খাড়া নেমে গেছে গিরিসংকটের দেয়াল, প্রায় 600 ফুট নিচে। রাস্তার অন্য পাশে পাহাড়ের দেয়াল। ওর সঙ্গী দ্বিতীয় মহিলাটি দাঁড়িয়ে আছে ডোরমোবিল ভ্যানটার কাছে। বয়স 35-36। এর চেহারাও সুন্দর, চোখা নাক। পাহাড়ি রাস্তার ঢালের দিকে তাকালো অল্প বয়সী নান। পাহাড়ের পাহাড়ি পাহাড়ের দেয়ালে ঘেরা বাঁক ওখানটায়। নাক টেনে বিরক্তির সঙ্গে বলল, এতক্ষণে তো ওই বিটকেল জন্তুটা চলে আসার কথা। সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবো নাকি? ইংল্যান্ডের লিভারপুলের ঢঙে কথা বললেও আমেরিকার টান বোঝা যায় পরিষ্কার। ঝট করে মুখ তুলে তাকালো ওর দিকে দ্বিতীয় নান। দেখো জেনি, বারবার কিন্তু সাবধান করতে পারবো না তোমাকে। এর উচ্চারণে স্কটিশ হাইল্যান্ডারদের টান। ছি, এরকম বাজে ভাষায় কথা বলে নাকি নানেরা? তাছাড়া তোমার মতো সুন্দরী ভদ্র মহিলার কণ্ঠে ওসব অভদ্র কথা মানায়ও না। মুখ বাঁকিয়ে হাসলো জেনি। জ্বলে উঠল ওর কালো ধোঁয়াটে চোখ। হুঁ, নিউ অর্লিয়ান্সের বেশ্যার মুখে মানায়। উফ, আজ কি হয়েছে তোমার জেনি? আমাকে খোঁচাচ্ছ কেন? কবে অস্বীকার করেছি আমি পতিতাদের সর্দারনি ছিলাম? তুমি জানো, ভদ্রলোকদের মনোরঞ্জনের ব্যবস্থা করতাম নিতান্তই পেটের তাগিদে। ওই পেশায় না গিয়ে উপায় ছিল না আমার।
জানি মিসেস মেরি ফ্রিডজেট প্রয়োজনের তাগিদেই তো ওসব ভদ্রলোকদের মনোরঞ্জন করতে এই পেশায় আসে আমাদের মতো অভাবী মেয়েরা। পরে স্বভাব বদলে দেয়। তাছাড়া তোমার পাল্লায় পরেই নাম লিখিয়েছিলাম। এর সঙ্গে ভদ্রভাবে কথা বলার কি সম্পর্ক? মন খুলে কথাও বলা যাবে না নাকি? এ নিয়ে পরে আরেকদিন কথা বলবো। কিছুটা কঠিন হলো মেরির কণ্ঠ। শোনো, ওই কাজটা যখন নিয়েছিলে তখন কিন্তু খুশি হয়ে নিয়েছিলে। ওটা থেকে যে বেঁচে গেলে আমারই কল্যাণে, তার জন্যে নিজের ভাগ্যকে ধন্যবাদ দাও। কি আমি তোমাকে তুলে আনিনি? অস্বীকার করতে পারবে? না, অস্বীকার করছি না। তবে এনেছো আমার যোগ্যতার কারণে। তোমার পতিতালয়ের আর কেউ অন্যের গলায় খুর চালানোর সাহস রাখে না, কিংবা পিয়ানোর তার দিয়ে গলায় ফাঁস পরাতে পারে না। তাছাড়া তোমার নোংরা সমকামিতায় আমি ছাড়া আর কে সাড়া দিত, সহযোগিতা করত বলো? তিক্ত হাসি ফুটল জেনির ঠোঁটে। মেরির সুন্দর নাকের নিচে ঠোঁট দুটো শক্ত হয়ে গেল। তোমার মনটা খুব নীচ, জেনিফার গ্রেগ। ঠিক আছে, ভালো না লাগলে করো না। জো লুইকে বলবো? সতর্ক হয়ে গেল জেনি। বদলে গেল মুখের ভাব। এতক্ষণে খেয়াল হলো বাড়াবাড়ি করে ফেলেছে। সহজে মেজাজ খারাপ করে না মেরি। যখন ও জেনিফার গ্রেগ বলে ডাকে বুঝতে হবে প্রচণ্ড রেগে গেছে। আর মেরি রেগে যাওয়াটা বিপজ্জনক, খুবই বিপজ্জনক। জেনির ধোঁয়াটে চোখ থেকে রক্ষতা রুক্ষতা উধাও হয়ে গেল। অনুশোচনা দেখা দিল সেখানে। তোয়াজের ভঙ্গিতে বলল, সরি মেরি, সত্যি আমি দুঃখিত। এমন একটা কাজে আছি, এত উত্তেজনা, মন মেজাজ ঠিক রাখতে পারি না। মুখ ফসকে আজে বাজে কথা বলে ফেলি। প্লিজ জো লুইকে কিছু বলো না। গতবার কি যে ভয়ঙ্কর অত্যাচারটা করেছে আমার উপর। মৃদু একটা শব্দ কানে আসতেই থেমে গেল। পাক খেয়ে ঘুরে দাঁড়ালো দুজনে। রাস্তার কিনারে বেড়ার মতো দাঁড়িয়ে থাকা প্রায় 20 ফুট উঁচু পাহাড়ের দেয়াল থেকে লাফিয়ে নেমেছে একজন লোক। পরনে গাঢ় রঙের স্ল্যাক্স আর ব্লেজার, গায়ে হালকা হলুদ শার্ট, গলায় বাঁধা কালো রুমাল। বুকের কাছে ঝুলছে একটা ফিল্ড গ্লাস। ঝাড়া সোয়া 6 ফুট লম্বা, চওড়া কাঁধ। এত বড় একটা শরীর নিয়ে অবিশ্বাস্য হালকা ভঙ্গিতে হাঁটে। মনে হয় যেন মাটি স্পর্শ করে না, পা উড়ে চলে। সোনালি দাড়ি আর সোনালি চুল চৌকোনা মুখটাকে ঘিরে যেন সোনালি আভা তৈরি করেছে। চোখ দুটো হালকা নীল, দেখেই বোঝা যায় প্রচণ্ড শক্তি আর ক্ষমতা ধরে ওই দেহে। লোহার বর্ণ পরিয়ে হাতে তলোয়ার ধরিয়ে দিলে মধ্যযুগীয় বীর যোদ্ধা হিসেবে চালিয়ে দেয়া যাবে অনায়াসে। মেরি বলল, এই যে মিস্টার জো লুই চলে এসেছেন। জো লুই ওর ডাক নাম, নিজেই চালু করেছে। নাম আসলে লুই ক্যামারো, কিন্তু ছোটবেলা থেকেই বিখ্যাত মুষ্টিযোদ্ধা জো লুইয়ের ভক্ত, তাই তখন থেকেই নিজের নামটাকে বদলে জো লুই করে নিয়েছে। মিস্টার নাম বললে বা আসল নামে ডাকলে ও অখুশি হয়, তাই সবাই ওকে মিস্টার জো লুই বলে ডাকে। আসল নামে ডাকার সাহস পায় না, এমনকি ওর বস হেনরি কিলিঙ্গারও না। মেরির কথায় হেসে মাথা ঝাঁকালো জো লুই। এই 1 মাইল পথ দৌড়ে এসেছে, পাহাড়ি পথে, ভাঙা পাথরের টুকরো মারিয়ে, কিন্তু পরিশ্রমের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না ওর চেহারায়। হাঁপাচ্ছেও না একটু। গাড়িটা আসছে, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তোমরা তৈরি? হ্যাঁ মিস্টার জো লুই। পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি তো? না মিসেস ফ্রিজেট। তুমি আর জেনি প্রথমটুকু শেষ করো, আমি লুকিয়ে থেকে চোখ রাখবো, সময় হলেই বেরোবো। ভাববেন না মিস্টার জো লুই,
আমি আর জেনি ঠিক মতোই সেরে ফেলবো। তারটাও রেডি রেখেছে ও। তোমাদের দুজনের উপরই আমার বিশ্বাস আছে, মিসেস ফ্রিজের। কঠিন হয়ে উঠল জো লুইয়ের দৃষ্টি। তবে মনে রেখো, জেনিকে যদি কোনো কারণে তারটা ব্যবহার করতে হয়, তোমার উপর আমি খুশি হব না। আর তারপর কি ঘটবে সে তো নিশ্চয় বুঝতেই পারছো। রক্ত সরে গেল মেরির মুখ থেকে। না, আসলে বলতে চাইনি। মুখ ফসকে তারের কথাটা বেরিয়ে গেছে। ভবিষ্যতে মুখ ফসকানোর ব্যাপারেও সাবধান থাকবে, মিসেস ফ্রিজের। মুখ মুখ ফসকানো আমি পছন্দ করি না। রাস্তার পাশে চলে গেল জলুই। দ্রুত হেঁটে পৌঁছে গেল পাহাড়ের দেয়ালটা যেখানে নিচু হয়ে এসেছে সেখানে। দেয়ালের মাথা এখানে 8 ফুটের মতো উঁচু। হাত বাড়িয়ে কিনারাটা ধরে এক দোল দিয়ে উঠে গেল উপরে। অদৃশ্য হয়ে গেল চোখের পলকে। ভ্যানের কাছে গিয়ে দাঁড়ালো জেনি। জ্যাক বের করে গাড়ির একটা চাকার কাছে রাখলো। ইস, ওর গলায় যদি ফাঁসটা পরাতে পারতাম, বিড়বিড় করলো ও। সামান্য একটু ভুল করলেও এমন নির্যাতন করে, উফ। হাজার গজ দূরে সরপিল রাস্তাটার বাঁকের ওপাশে স্বাভাবিক গতিতে ছুটে আসছে একটা পিজো 504 গাড়ি। হাই তুলল পিছনে ছিটে বসা সলিল সেন। ফ্রান্স সহ পশ্চিম ইউরোপের 5টি দেশের বিসিআই রেসিডেন্ট চিফ ও অবশ্যই অ্যাম্বাসির ছত্রছায়ায় বিভিন্ন পরিচয়ে কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 35 জন এজেন্টের হেড। ক্লান্ত কিন্তু খুশি সলিল। ব্রাসেলস এ ন্যাটো ইন্টেলিজেন্সের কোঅর্ডিনেশন কমিটির কাজ হচ্ছিল, তাতে চেয়ারপারসনের দায়িত্ব পালন করে এসেছে। প্রচণ্ড খাটুনি গেছে গত একটা সপ্তাহ। তারপর গত 8 ঘন্টা ধরে ছুটছে ফ্রান্সের রাস্তায়। আর মিনিট 20 মধ্যেই পৌঁছে যাবে ওভার্স ডু টান এ লা মেলানি পাহাড়ের উপত্যকায় বয়ে যাওয়া একটা নদীর ধারের ছোট্ট সরাইখানায়। ওখানে সোহানা ও রানা আছে, ছুটি কাটাচ্ছে। 4 দিন থাকবে ওখানে সলিল। কোনো কাজ নেই, শুধু হাঁটাহাঁটি, মাছ ধরা, গল্প। সন্ধ্যায় রানা সোহানার সঙ্গে তাস খেলে কাটাবে ও। ভাবতেও ভালো লাগছে। কতদিন যে এভাবে বিশ্রাম নেয়নি, মানে নিতে পারেনি। সামনের আঁকাবাঁকা পথটার দিকে স্বপ্নীল দৃষ্টিতে তাকিয়ে আগামী দিনগুলোর কথা ভেবে মনে মনে রোমাঞ্চিত হচ্ছে। হুইলের উপর ঝুঁকে থাকা ড্রাইভারের হাত নড়ার সঙ্গে ক্রমাগত কেঁপে কেঁপে ওঠা পিঠের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো জন, আমাকে নামিয়ে দেওয়ার পর কি করতে হবে তোমাকে, মনে আছে তো? আছে স্যার। জনের লাল চুল ভর্তি মাথাটা উপরে নিচে ঝাঁকি খেলো। মিলাউতে চলে যাব। মডার্ন হোটেলে রুম বুক করব। সেখানে মিস্টার রয় কনারির কোনো নির্দেশনা আসে কি না সেই অপেক্ষায় ওখানে থাকবো 2 দিন। 2 দিন পরেও যদি তিনি কোনো খবর না দেন, অফিসে ফোন করে পরবর্তী নির্দেশ জেনে নিতে হবে আমাকে। মার্স কোড ভেরিয়েশন 6। গুড। সন্তুষ্ট হয়ে সিটে হেলান দিল সলিল সেন। মাসখানেক হলো লোকটাও ড্রাইভারের কাজ করছে, খুবই দক্ষ। সলিলের খুব পছন্দ ওকে। কথা না বলে থাকতে পারে না জন। আজ কেন যেন বড় বেশি চুপচাপ। প্রথম থেকেই ব্যাপারটা লক্ষ্য করলেও এতক্ষণ কিছু বলেনি সলিল। জিজ্ঞেস করলো, আজ মুখে কথা নেই কেন জন? কিছু হয়েছে নাকি? কই না তো স্যার। চমকে উঠল জন, মাথা নাড়ল। না, কিছু না, আমি তো ঠিকই আছি। কেন কিন্তু এত চুপচাপ যে? ভাবলাম এই কদিন তো অসুস্থ শরীর নিয়েও প্রচুর খাটনি গেছে আপনার, বিশ্রাম নিচ্ছেন, তাই বিরক্ত করিনি। ও, আবার আগামী কয়েকটা দিনের কথা ভেবে সুখ স্বপ্নে বিভোর হলো সলিল। কতদিন এমনি একসাথে হয়নি ওরা। রানা সোহানার সঙ্গে 3-4টে দিন কাটালেই ওর ধারণা ভালো হয়ে যাবে ওর অসুখ। হঠাৎ গাড়ির গতি কমে যাওয়ায় ভাবনায় ছেদ পড়ল ওর।
দেখলো পাহাড়ের একটা বাঁকের মধ্যে ঢুকেছে গাড়ি। রাস্তার পাশে একটা ডোরমোবিল ভ্যান দাঁড়ানো, চাকার কাছে জ্যাক রাখা। দুজন নান রয়েছে সেখানে। একজন লিক হওয়া চাকা বদলানোর একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখছে। আরেকজন তাকিয়ে আছে সলিলের পিজোটার দিকে। ওদের 10 কদম দূরে গাড়ি রাখলো জন। ইঞ্জিন চালু রেখে সলিলের দিকে ফিরে তাকালো। চাকা পাঞ্চার হয়ে গেছে মনে হচ্ছে স্যার, বদলে দিতে যাব? নিশ্চয় যাবে, মহিলা মানুষ, এরকম নির্জন পথে আটকা পড়েছে, সাহায্য তো করাই উচিত। প্রথমে এসি, তারপর ইঞ্জিন বন্ধ করলো জন। গাড়ি থেকে নামলো। পিছনের দরজা খুলে দিয়ে সলিলকে বলল, হাত পা একটু নেড়ে চেড়ে নিন স্যার। না, বসেই থাকি। নামলেই ওদের সঙ্গে কথা বলতে হবে। এখন কথা বলতে ইচ্ছে করছে না। বলার দরকার কি স্যার, অন্যদিকে যেতে পারেন। বাইরের তাজা বাতাস খেয়ে নিন 10টা মিনিট। কৌতূহলী দৃষ্টিতে জনের দিকে তাকালো সলিল। ফ্যাকাশে হয়ে গেছে ওর মুখ, ভুরোর উপর বিন্দু বিন্দু ঘাম। ইচ্ছে হলে আমি নিজেই নামবো জন, কিন্তু তোমার কি হলো? শরীর শরীর খারাপ লাগছে? জনের ডান হাতটা উপরে উঠল। অবাক হয়ে সলিল দেখল ওর হাতে একটা 38 স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার, 2 ইঞ্চি লম্বা ব্যারেল, তাক করে ধরেছে তার দিকে। নামুন, চাপা স্বরে আদেশ দিল জন। রিভলভারের ব্যারেলটার দিকে তাকালো সলিল। বুঝলো মিথ্যে হুমকি দিচ্ছে না জন। আস্তে পা বাড়ালো দরজার দিকে। সিটের বাইরে কি করবে ভাবছে। আচমকা ঝাঁপিয়ে পড়ে রিভলভারটা কিনে নেয়ার চেষ্টা করতে পারে। একটা সময় ছিল যখন এ ধরনের কাজ অনেক করেছে, কিন্তু এখন ক্ষিপ্ততা বলতে কিছুই নেই আজ আর। ইসরায়েলে একটা অ্যাসাইনমেন্টে গিয়ে শত্রুপক্ষের হাতে ধরা পড়েছিল। অনেক মেরেছিল ওকে ওরা। তারপর কথা আদায়ের জন্য ড্রাগ পুশ করেছিল। রানা ও বিসিআই এর নতুন একটা ছেলে ইসমাইল মিলে অনেক কষ্টে ওকে উদ্ধার করে এনেছিল। ভয়ঙ্কর ওই রাসায়নিক ওর দেহের মেটাবলিক সিস্টেমকে গড়বড় করে দিয়েছে। থলথলে মোটা হয়ে গেছে শরীর। রানারই বয়সী, অথচ দেখলে মনে হয় 55 55 বছর। কোনো মতে দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ায়। কিন্তু মগজের ক্ষমতা সামান্যতম নষ্ট হয়নি বলে ওকে বাংলাদেশের ওয়েস্ট ইউরোপিয়ান জোনের হেড বানিয়ে দেয়া হয়েছে। প্যারিসে অফিস। জনের দিকে তাকিয়ে আছে সলিল। মোটেও আনাড়ি মনে হচ্ছে না লোকটাকে। এমনভাবে রিভলভারটা ধরেছে সলিল ওটার কাছে পৌঁছাবার সময় পাবে না। তার আগেই ট্রিগার টিপে দিতে পারবে জন। ধীরে ধীরে এগিয়ে এলো দুজন নান। আঙুল তুলে ওদের দেখালো সলিল। বলল, তাহলে এরাও তোমার দলে, তাই না জন? প্ল্যান করেই গাড়িটা রেখেছ এখানে? এক মুহূর্তের জন্য ওদের দিকে তাকালো জন। সুযোগটা কাজে লাগাতে চাইল সলিল। সামনে লাফ দিল। হাত দিয়ে থাবা মারল জনের রিভলভার ধরা হাতে। একই সঙ্গে হাঁটু চালালো ওর 2 পায়ের ফাঁকে। কিন্তু এতই ক্ষিপ্ততার সঙ্গে সরে গেল জন, শরীরের হাঁটুর গুঁতো আসল জায়গায় না লেগে লাগলো ওর উড়োতে। আর রিভলভারের সলিলের হাত স্পর্শ করার আগেই ওটা সরিয়ে নিয়েছে জন। বাদ দিয়ে সলিলের মাথার একপাশে বাড়ি মারল। টলে উঠল সলিল। চোখের সামনে হাজার তারা জ্বলতে দেখছে। পড়েই যেত। গাড়িটা ধরে পতন ঠেকালো কোনো মতে। পা দুটো যেন রাবার হয়ে গেছে। রিভলভারের শক্ত নলের মুখ চেপে বসলো পিঠে। কানের কাছে শুনতে পেল রুক্ষ কণ্ঠের নির্দেশ, একদম চুপ। সলিলের দুবাহু চেপে ধরল কতগুলো মেয়েলি আঙুল। জ্যাকেটের হাতা ঠেলে তুলে দেয়া হলো উপর দিকে। হাতটা সারিয়ে আনার চেষ্টা করলো সলিল, পারল না। ফিরে তাকিয়ে দেখলো দুজন ন্যানের মধ্যে লম্বাজন ধরেছে ওকে। মেয়ে মানুষ হলেও গায়ে প্রচুর শক্তি। সলিলের কবজিটা নিজের বগলে চেপে ধরল মহিলা। অল্প বয়সী নানকে বলল, জেনি সুইটা দাও। অল্প বয়সী নানের
গোলগাল মুখটা বেশ সুন্দর, কিন্তু কালো চোখের ধোঁয়াটে দৃষ্টি শয়তানি ও নিষ্ঠুরতায় ভরা। হাতে সুচ ফোটানোর ব্যথা পেল সলিল, মাংসে ওষুধ ঢোকার যন্ত্রণা। তারপর হঠাৎ করে অন্ধকার নেমে এলো চোখে। পিছিয়ে গেল জন, রিভলভার নামালো, হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছল। তাকিয়ে আছে দুই মহিলার দিকে। আস্তে করে সলিলের দেহটা মাটিতে নামিয়ে রাখলো ওরা। তারপর মুখে আঙুল পুরে জোরে শীষ দিল জেনি। পাহাড়ের পাথুরের দেয়ালের মাথায় দেখা দিল কালো ব্লেজার পরা একজন লোক। নিচে তাকিয়ে পরিস্থিতি দেখলো, মাথা ঝাঁকালো। তারপর বিড়ালের মতো নিঃশব্দে লাফিয়ে নেমে এগিয়ে এলো সলিলের দিকে। ভেরি গুড লেডিজ। হাসিতে উজ্জ্বল হলো লোকটার মুখ। নিচু হয়ে এত সহজে সলিলের দেহটা কাঁধে তুলে নিল, যেন খড় ভরা পুতুল। এগিয়ে গেল ভ্যানের দিকে। বয়স্ক নান অনুসরণ করলো তাকে। অল্প বয়সী মেয়েটি জনের কাছে দাঁড়িয়ে ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কেউ কথা বলছে না। পকেটে রিভলভারটা ঢুকিয়ে রাখলো জন। কালো ব্লেজার পরা লোকটি ডোর মোবিলের ভিতরে একটা ব্যাংকে সলিলের দেহটা রেখে ব্যাংকে আটকানো চামড়ার ফিতে দিয়ে বাঁধল। ভ্যানের কাছে দাঁড়িয়ে রাস্তার উপর নজর রাখলো বয়স্কা নান। কাজ সেরে পিজোর কাছে ফিরে এলো ব্লেজার পরা লোকটা। তোমার কাজে আমি খুশি জন। জ্যাকেটের পকেট থেকে একটা খাম বের করলো। এখানে $10,000 আছে। আগে দিয়েছি 10, এই নাও বাকিটা। খুশি? সামনের দুদিকের দুই মোড়ের দিকে হেঁটে গেল দুই নান নজর রাখার জন্য। খাম খুলল জন, নোটগুলো বের করলো। হাত কাঁপছে ওর। গুনে নিয়ে মাথা ঝাঁকালো। হ্যাঁ, ঠিকই আছে। নোটগুলো খামে ভরে পকেটে রাখলো। কি বলতে হবে মনে আছে তো? লোকটা জিজ্ঞেস করলো। আছে, জন বলল। একটু হাত পা ছড়ানোর জন্যে নামতে চেয়েছিল সলিল স্যার। ভাঙা বেড়াটার ওই পাথরগুলোর কাছে গিয়ে দাঁড়িয়েছিল। আমি জানালার কাজ মুছছিলাম। হঠাৎ একটা চিৎকার শুনে ফিরে তাকিয়ে দেখি তিনি নেই। তাড়াতাড়ি বেড়ার কাছে রাস্তার কিনারে গিয়ে নিচে উকি দিলাম। দেখলাম সার নদীতে পড়ে গেছে। মাথা ঝাঁকালো জো লুই। ওর ফ্যাকাশে নীল চোখে মিটিমিটি হাসি। হ্যাঁ, এর বেশি একটা কথাও কিন্তু বলবে না। বেশি বলতে গেলেই বিপদ। যাও, এখন সবচেয়ে কাছের বুথটাতে গিয়ে ফোন করে তোমার বসের নদীতে পড়ে যাবার খবর তোমাদের অফিসে জানাও। ঘুরে গাড়ির দিকে এগোলো জন। নড়ে উঠল জলুই। রাস্তার এপাশ ওপাশ দেখলো। পাথরের মূর্তি হয়ে দুই মাথায় দাঁড়িয়ে আছে দুই নান। চোখের পলকে জনের পিছনে চলে এলো জলুই। উপরে উঠে গেল ডান হাতটা। প্রচণ্ড বেগে নেমে এলো আবার। দায়ের কোপের মতো এসে লাগলো জনের মাথার পিছনে। ভোঁতা ধরনের বিশ্রী একটা শব্দ হলো। গাড়িতে ঢোকার জন্য নিচু হয়েছিল জন। উপর হয়ে পড়ে গেল সিটের উপর। খুলিতে 3 ইঞ্চি একটা ফাটল তৈরি হয়েছে। ভাঙা হাড়ের কোনা মগজে গেঁথে গেছে। এখনো মরেনিও, তবে মরতে দেরি হবে না। ওর পকেট থেকে রিভলভার আর টাকার খামটা বের করে নিজের পকেটে রাখলো জো লুই। আবার তাকালো নানদের দিকে। আগের মতোই রাস্তা পাহারা দিচ্ছে ওরা। পিজোর পিছনের দরজাটা খোলাই রয়েছে। ভালো মতো সেটাকে দেখলো একবার জো লুই। পাল্লার নিচটা চেপে ধরলো এক হাতে, অন্য হাতটা হালকাভাবে ধরলো জানালার উপরের ফ্রেম। এবার উপর দিকে টানতে আরম্ভ করলো। কয়েকটা মুহূর্ত কিছুই ঘটল না। তারপর ধীরে ধীরে বিশ্রী ধাতব শব্দ তুলে ছুটে যেতে শুরু করলো পাল্লার কবজা। নিচের কবজা ছুটে গিয়ে শুধু উপরের একটি মাত্র কবজায় ঝুলে রইল পাল্লাটা। টান দিয়ে সেটাকে ছাতের উপর তুলে চিৎ করে রাখলো। সরে এসে জনের অজ্ঞান দেহটাকে পাশের সিটে সরিয়ে দিয়ে নিজে উঠে বসলো ড্রাইভিং সিটে। চাবিতে মোচড় দিতেই চালু হয়ে গেল গাড়ির ইঞ্জিন। চালাতে শুরু করলো জো লুই। সেকেন্ড গিয়ারে দিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলল খাদের কিনারে পাথরের বেড়ার দিকে।
কয়েক ফুট দূরে থাকতে ঝাঁপ দিল রাস্তায়। এক গড়ান দিয়ে সোজা হলো। পরক্ষণে লাফিয়ে উঠে দাঁড়ালো বিড়ালের ক্ষিপ্ততায়। দেখলো এগিয়ে যাচ্ছে গাড়িটা, ভাঙা দেয়ালে গুঁতো মারল। তারপর কয়েকটা পাথর নিয়ে মাথা নিচু করে পড়ে গেল। দুই লাফে কিনারে চলে এলো জলুই। পড়ে যেতে দেখছে গাড়িটাকে। কোথাও কোনো বাধা না পেয়ে ডিগবাজি খেয়ে সোজা গিয়ে 600 ফুট নিচে পানিতে পড়ল ওটা। ডোর মোবিলের কাছে ফিরে এলো জেনি ও মেরি। জ্যাকেটের ধুলো ঝাড়ছে জলুই। যাই, শেষবারের মতো একবার দেখে আসি কেউ আছে কিনা বলে কিনার ধরে দোলা দিয়ে উঠে গেল পাহাড়ের দেয়ালের উপর। বিড়বিড় করল জেনি, মানুষকে অকারণে কষ্ট দিয়ে মজা পায়। আস্তে জেনি, শুনে ফেলবে। কি বলবো বলো? লোকটার ঘাড়ে একটা রদ্দা মারলেই হতো, সঙ্গে সঙ্গে মারা যেত। খুলি ফাটিয়ে দিয়ে এতক্ষণ বাঁচিয়ে রেখে কষ্ট দেওয়ার মানেটা কি? কেমন পৈশাচিক না? অবশ্য পাল্লা ছিঁড়ে ফেলার বুদ্ধিটা ভালোই করেছে। পুলিশ ভাবে গাড়িটা পড়ার সময় ছিঁড়ে গেছে পাল্লা। গাড়ির ভেতরের লাশগুলো চোতে পড়ে কোথায় ভেসে গেছে কে? জলুইকে লাফিয়ে নামতে দেখে চুপ করে গেল ও। ফিল্ড গ্লাসটা হাতে নিয়ে চিন্তিত ভঙ্গিতে ওদের দিকে এগোলো দত্তটা। গিরিশঙ্কটে একজন মানুষ আছে, বলল। নদীর ওপারে চূড়া থেকে কিছুটা নিচে একটা কান্নিসে বসে আছে। কখনো নড়াচড়া করছে, কখনো নেতিয়ে পড়ছে। এখন বেহুশ হয়ে গেছে মনে হয়। বিস্মিত দৃষ্টিতে তাকালো মেরি। কিছু দেখে ফেলল না তো? সেরাক করার ভঙ্গিতে নেচে উঠল জো লুইয়ের বিশাল চওড়া কাঁধ দুটো। দূরবীন ছাড়া পরিষ্কার দেখতে পাবে না। তাছাড়া আমার ধারণা জখম হয়ে পড়ে আছে, তাই উপরে উঠতে পারছে না। থাকুক আটকে। ঠান্ডার মধ্যে এক রাত পড়ে থাকলে এমনিতেই মরে যাবে। কিন্তু যদি কিছু দেখে থাকে আর মরার আগেই কেউ এসে উদ্ধার করে ফেলে? ওপারের পাহাড়ের দেয়ালটার দিকে তাকালো মেরি। ওর মুখ বন্ধ করে দেয়া দরকার, কি বলেন মিস্টার জলুই? কাজটা সহজ হবে না। নদীর উজানে গিয়ে ব্রিজ পেরিয়ে ওপারে যেতে হবে। ওপাশে কোনো রাস্তা নেই, গাড়ি চলবে না। ব্রিজের কাছ থেকে হেঁটে আসতে আসতে অন্ধকার হয়ে যাবে। কমপক্ষে 4-5 ঘন্টা লেগে যাবে। মিসেস ফ্রিজেট, ভ্যানটা দেখালো জলুই। তাছাড়া গাড়িতে ওই দামি মালটা নিয়ে ঘুরে বেড়ানো মোটেও উচিত হবে না আমাদের। তার মানে পাহাড়ের ওই তাকের উপরেই লোকটাকে ফেলে যেতে চান? অন্তত আজকের রাতটা তো থাকুক। ঘড়ি দেখলো জলুই। 4 ঘন্টার মধ্যেই হেডকোয়ার্টারে পৌঁছে যাব আমরা। তারপর মিস্টার কিলিঙ্গার যা ভালো বুঝবেন করবেন। হয়তো আমাকেই ফেরত পাঠাবেন, কিংবা আর কাউকে। লোকটা লোকটাকে শেষ করা তো দরকার। ও, আপনি যা ভালো বোঝেন মিস্টার জলুই। কথাটা সবসময় মনে রেখো মিসেস ফ্রিজেট। জানোই তো, চেইন অফ কমান্ড খুব ভালো মতো মেনে চলেন আমাদের বস। শৃঙ্খলা শিক্ষা দিতে তোমাকে আবার যদি আমার কাছে পাঠান, কি ঘটবে কল্পনা করো। মিটিমিটি হাসি নেচে উঠল ওর চোখে। আচমকা হাত বাড়িয়ে জেনির নিতম্ব খামচে ধরল। আমি তখন যা করব নিশ্চয়ই খুব পছন্দ করবে মিসেস ফ্রিজেট। তুমি কি বলো জেনি? তীক্ষ্ণ চিৎকার দিয়ে লাফিয়ে সরে গেল জেনি। ব্যথায় বিকৃত হয়ে গেছে মুখ। বিশ্রী একটা গালি এসে যাচ্ছিল। অনেক কষ্টে ঠেকালো। না না, হাঁপিয়ে উঠে বলল, একটুও পছন্দ করবে না ও। যাক, বুঝে ফেলাটা ভালো লক্ষণ। ডোর মোবিলের পিছনের দরজা খুলল জলুই। তাহলে এখন রওনা হওয়া যাক। ভিতরে ঢুকে সলিলের অচেতন দেহটার পাশে বসলো। সাবধানে চালাবে মিসেস ফ্রিজেট, কোনো গোলমাল চাই না। গতির চেয়ে নিরাপত্তা জরুরি, মনে রাখতে হবে। দরজা লাগিয়ে দিল। সামনের দিকে এগোলো জেনি ও মেরি। সামান্য খোঁড়াচ্ছে জেনি। নিতম্ব ডলতে ডলতে দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠল বাস্টার্ড। কোনো এক অন্ধকার রাতে গলায় তার পেঁচিয়ে শয়তানটার চোখ দুটো কোটর থেকে যদি বের করে না আনি, তো আমার নাম জেনি নয়। উহ, পাছাটা একেবারে ফুলিয়ে দিয়েছে। আবার তুমি আজে বাজে কথা শুরু করেছো জেনি, সাবধান করলো মেরি।
ঝট করে তাকালো একবার জো লুইয়ের দিকে। শুনে ফেলেছে কিনা বোঝার চেষ্টা করলো। 2 4 ঘন্টা পর ওভাস ডু টান সরাইখানায়। নদীর দিকে মুখ করা মস্ত জানালাটার সামনে দাঁড়িয়ে আছে সোহানা। সলিল সেনের ভাঙাচোরা পানি খেয়ে ফুলে ওঠা লাশটার কথা কল্পনা থেকে দূরে রাখতে চাইছে। বাড়িওয়ালার বাড়িওয়ালি ক্যারোলিন ডুয়ার্স সান্ত্বনা দেওয়ার সুরে বলল, সরি ম্যামজেল, সত্যি দুঃখ জানাবার ভাষা আমার নেই। এভাবে মৃত্যু হবে আপনার বন্ধুর কে জানতো। রানা ও সলিলের আসার খবর বাড়িওয়ালিকে জানিয়ে রেখেছিল সোহানা। মাথা ঝাঁকালো সোহানা। হ্যাঁ, সত্যি খুব খারাপ লাগছে। আমি ওকে ভীষণ পছন্দ করতাম। 3 ঘন্টা আগে একজন বোটম্যান টার্ন নদী দিয়ে যাওয়ার সময় পিজো গাড়িটা দেখতে পায়। পরন্ত বিকেলের ম্লান আলোতেও অগভীর পানিতে গাড়িটাকে দেখে পুলিশে খবর দেয়। লা মেলানির পুলিশ মোটরবোট নিয়ে গাড়িটা দেখতে যায়। গাড়ির ভিতর থেকে একটা লাশ ও ভাঙা বুট থেকে দুটো সেরা সুটকেস উদ্ধার করে। গাড়িটা কোনখান দিয়ে পড়েছে সেই জায়গাটাও খুঁজে বের করেছে তারা। পাথরের দেয়ালে গাড়ির ঘষা লাগার চিহ্ন আবিষ্কার করেছে। ফেরার পথে ও বার্জে চা খেতে এসে ওরা কথায় কথায় গাড়িটার কথা জানিয়েছে। গাড়িতে যে আরও একজন লোক ছিল সেটা শুনে বলেছে আগামীকাল সকালে অন্য লাশটা খুঁজতে বেরোবে। গাড়ির নাম আর ড্রাইভারের চেহারার বর্ণনা শুনে সন্দেহ হয়েছে সোহানার। সলিলও সময় মতো সরাইখানায় পৌঁছে নেই। ওর কোনো খোঁজও নেই। তাই লাশ দেখতে পুলিশ ফাঁড়িতে যায় ও। জনকে শনাক্ত করে। নদীর বাঁকে সেই পাথরের দেয়ালে ঘেরা জায়গাটাও পরীক্ষা করে দেখে এসেছে। গাড়ি পড়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। সেসব কথাই ভাবছে এখন জানালায় দাঁড়িয়ে। টেলিফোন বাজলো। ধরার জন্য দৌড়ে গেল বাড়িওয়ালি। একটু পরেই ফিরে এসে জানালো, আপনার ফোন ম্যামজেল। থ্যাংক ইউ ম্যাডাম। হলে গিয়ে ফোন ধরল সোহানা। হ্যালো মিস চৌধুরী, আমি রয়। একটা খবর শুনলাম। আপনি জানেন কিছু? আপনার বসের ব্যাপারে তো? হ্যাঁ জানি। যেখান থেকে গাড়িটা পড়েছে সেই জায়গাটাও দেখে এসেছি। জনের লাশও শনাক্ত করেছি। বিসিআই এর ফরাসি শাখার সেকেন্ড ইন কমান্ড রয় কনারি। একটু ধীর স্থির বয়স্ক লোক। রিসিভারে ওরও মৃদু কণ্ঠ শোনা গেল, আর্তনাদের মতো। ও মাই গড। যতখানি জেনেছে রয়কে জানালো সোহানা। তারপর বলল, লাশটা পাবে কিনা শিওর হতে পারছে না পুলিশ। জ্যারনির নদীতেও খুঁজে এসেছে। ওদের ধারণা চৌতের টানে সুরঙ্গে ঢুকে আটকে গেছে কোথাও, বেরোতে পারেনি আর। হুঁ। দীর্ঘক্ষণ নীরবতার পর রয় বলল, কি মনে হয় আপনার মিস চৌধুরী? সাধারণ দুর্ঘটনা নয় তো? সেটাই ভাবছি রয়। দেখে অবশ্য সাধারণ দুর্ঘটনাই মনে হচ্ছে, কিন্তু আমি মেনে নিতে পারছি না। নীরস কণ্ঠে বলল রয়। গত 1 সপ্তাহের মিটিংয়ে অনেক জরুরি বিষয়ে আলোচনা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ গণ্যমান্য লোকের সঙ্গে গোপন মিটিং করেছেন বস। কারো কাছে ওসব তথ্য খুবই মূল্যবান বিবেচিত হওয়া সম্ভব। তার মানে আপনার ধারণা সলিলকে কিডন্যাপ করা হতে পারে? সেরকমই কি লাগছে না? হ্যাঁ, তা লাগছে, তবে শিওর হওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমাদের তরফ থেকে একটা তদন্ত হওয়া দরকার। মাসুদ সাহেবকে কি আপনি জানাবেন, না আমি ফোন করব? আমি জানাতে পারবো। লেডি জোয়ালিন হেইফোর্ডের সঙ্গে দেখা করতে গেছে ও। ওখান থেকে বেরিয়ে আমাকে ফোন করার কথা রানার। তবে এখন আর ফোনের অপেক্ষায় বসে থাকবো না। আমি ফোন করে সলিলের খবরটা জানাবো ওকে। সাহায্য দরকার হলে আপনাকেও জানাবো। অ্যাভেইলেবল থাকবেন? আচ্ছা ঠিক আছে, আমি রাখি তাহলে। রাখুন। লাইন কেটে দিল সোহানা। পাহাড়ি দেয়ালের গা ঘেঁষে শরীরটাকে কুকুর কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে ডিন। পাতলা কোটটা শক্ত করে গায়ে জড়িয়েছে। তাকিয়ে আছে সকালের কাঁচা রোদের দিকে। অন্য পাশে নদীর বাঁকে গিরিশঙ্কটের উপরটা সোনালি আলো লেগে ঝক ঝক করছে। ওর মগজটা এখন অনেকটা পরিষ্কার, কিন্তু মাথার দপদপানি কমেনি। অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে রাতটা কেটেছে ওর। শীত
ব্যথা, পিপাসা, হতাশার পীড়নে এক একবার মনে হয়েছে নদীতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বহু চেষ্টায় সামনে রেখেছে নিজেকে। রাতের কোনো একটা সময় আদো ঘুম আদো জাগরণের মধ্যে চকলেটটা খেয়ে শেষ করেছে। পানির অভাবে গলার ভিতরটা শুকিয়ে চরচর করছে এখন। রোদ লাগলে গা গরম হবে। অবশ হাত পাগুলোতে হয়তো আবার ঠিকমতো রক্ত চলাচল শুরু হবে, কিন্তু পানির অভাব পূরণ হবে কিভাবে? আস্তে করে নিজেকে টেনে তুলল ও দেয়ালে হেলান দিল। আর ঠিক এই সময় চোখের কোণে একটা নড়াচড়া দেখতে পেল। ও যে পাশে রয়েছে সে পাশের পাহাড়ের মাথায় প্রায় 100 গজ দূরে। ভুল দেখলো? চোখ দুটো রোগড়ে নিয়ে আবার তাকালো। না, ঠিকই দেখেছে। একটা মেয়ে, তরুণী, ওরই কাছাকাছি বয়স। গিরিসংকটের দেয়ালের কিনারে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। বুকের মধ্যে ধরাস ধরাস শুরু করলো ডিনের হৃৎপিণ্ডটা। চিৎকার করে ডাকতে চাইল। কোলা ব্যাঙের ঘরঘরানি বেরোলো শুধু গলা থেকে। তাড়াতাড়ি কোটটা খুলে ভালো হাতে ধরে উঁচু করে নাড়তে শুরু করলো। টলমল পায়ে উঠে দাঁড়ালো। দীর্ঘ একটা মুহূর্ত দিকে তাকিয়ে থেকে ঘুরে দাঁড়ালো তরুণী। সরে গেল কিনার থেকে। আর দেখা যাচ্ছে না। হতাশ ভঙ্গিতে বসে পড়ল আবার ডিন, হাঁপাচ্ছে। তরুণী ওকে দেখেছে, কোনো সন্দেহ নেই। তাহলে চলে গেল কেন? লোক ডেকে আনতে? এখানে লোক কোথায়? নাকি সবটাই দৃষ্টিবিভ্রম? কল্পনায় দেখেছে সে মেয়েটিকে। বহু যুগ পরে যেন আবার দেখা মিলল তরুণীর। ওর ঠিক মাথার উপর দেয়ালের কিনারে সাবধানে এক হাঁটু গেড়ে বসে উকি দিয়ে দেখছে। লুকোচুরি খেলছে নাকি মেয়েটা? আমার হাত ভেঙে গেছে, বলল ডিন, গলা ভাঙা। দেয়াল বেয়ে উঠতে পারছি না। কাল দুপুর থেকে পড়ে আছি এখানে। প্লিজ তাড়াতাড়ি লোক ডেকে আনুন। পানির পিপাসায় মারা গেলাম। আর বেশিক্ষণ টিকব না আমি। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো মেয়েটা। ওর পরনে স্লাক্স, গায়ে ঢিলে শার্ট, কাঁধে একটা মোটা কাপড়ের ব্যাগ। আমি আসছি। দেরি হবে না, আপনি শুয়ে বিশ্রাম নিন, বলে চলে গেল মেয়েটা। দেয়ালে হেলান দিল ডিন। অবাক লাগছে ওর। মেয়েটাকে দেখে বিদেশি মনে হচ্ছে, যদিও বলছে স্বস্ত অক্সফোর্ড ইংরেজি। ও এখানে কি করছে? সাধারণ চাষাভুষো নয়, সম্ভ্রান্ত চেহারা, হিপ্পি নয়, পোশাক আশাকও দামি। অকারণ প্রশ্ন করেনি মেয়েটা। এটা ওর ভালো লেগেছে। কিন্তু সাহায্য নিয়ে ফিরে আসতে কতক্ষণ লাগবে ওর? পাহাড়ের ওপাশে কি আছে? চোখের সামনে ফুটিয়ে তুলল ডিন। বেশ কয়েক মাইল, কোনো গ্রাম বা লোক বসতি নেই। নদীর কিনার ধরে যাওয়া আঁকাবাঁকা পায়ে চলা রাস্তা ধরে সেই লা মেলানি পর্যন্ত যেতে হবে মেয়েটাকে। 4 ঘন্টার মধ্যে যদি কোনো উদ্ধারকারী দল আসে, নিজেকে ভাগ্যবান মনে করবে ডিন। ততক্ষণ ও টিকবে তো? কেঁপে উঠল শরীরটা। প্রচণ্ড ঠান্ডা। 2 বছর আগে ল্যাঙ্কাস্টার হোল নামে একটা গুহায় ঢুকেছিল। সেইখানে লেগেছিল এরকম ভয়ঙ্কর ঠান্ডা। দেয়ালে পিঠ লাগিয়ে শরীর গরম করার জন্য ব্যায়াম শুরু করলো। প্রথমে এক পা সরালো, তারপর ভাঁজ করলো, তারপর আরেক পা, তারপর ভালো হাত ছড়িয়ে ভাঁজ করে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলো। 10 মিনিট পর শব্দ শুনে আবার মুখ তুললে উপরে তাকালো। নিচে নামছে মেয়েটা। দড়ি বেয়ে নেমে আসছে। কাঁধে ঝুলছে কাপড়ের ব্যাগটা। জিনিসপত্রের ঠাসা ব্যাগের পেটটা ফুলে রয়েছে। এত দক্ষতার সঙ্গে নেমে আসছেও, বুঝতে অসুবিধে হয় না। এসব করে অভ্যস্ত, নিয়মিত শরীর চর্চা করে। দিনের কয়েক ফুট দূরে নামলো মেয়েটা। ঘুরে দাঁড়ালো। দড়ির খেল তো খুব ভালোই দেখালে, বেইবি। ক্ষুব্ধ কণ্ঠে বলল ডিন। তোমাকে বললাম লোক নিয়ে আসতে, একাই চলে এলে যে। আমাকে টেনে তুলবে কি করে? রাগ করলো না মেয়েটা। শান্ত ভঙ্গিতে ব্যাগটা নামিয়ে রাখলো কার্নিশে। কপালে এসে পড়া একগোছা চুল সরিয়ে দিয়ে ব্যাগ খুলতে আরম্ভ করলো। বলল, সিকিমাইল দূরে বনের ভিতর আমার গাড়ি রেখে এসেছি। জিনিসপত্র আনতে গিয়েছিলাম। উপরে তোলা নিয়ে দুশ্চিন্তা করবেন না। ব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স বের করে
ডিনের পাশে বসলো। ডিনের কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখলো প্রথমে, তারপর ভালো হাতটা তুলে নিয়ে নারীর দেখতে লাগলো। মাথায় বাড়ি খেয়েছেন? রাগ দূর হয়ে গেল ডিনের। মেয়েটার শান্ত ভাবসাব দ্বিধায় ফেলে দিয়েছে ওকে। বিড়বিড় করলো, হ্যাঁ, জোরে বাড়ি খেয়েছি। বেহুশ হয়ে গিয়েছিলাম। তারপর থেকে ঘন ঘন জ্ঞান হারাচ্ছি। না কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না, তবে মাথার ভিতর সব কেমন তালগোল পাকিয়ে গেছে। দুই হাতে ডিনের মাথা ধরে প্রথমে কানের ভিতর দেখলো, দুটো কান পরীক্ষা করার পর নাকের ভিতরটা দেখলো, তারপর ঠোঁট টেনে সরিয়ে দাঁতগুলো দেখলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, ডিন কি করছেন? কান দিয়ে রক্ত বেরোচ্ছে না, নাক মুখ দিয়েও না, মনে হচ্ছে খুলি ফাটেনি। এখন চিত হয়ে শুয়ে পড়ুন তো। না না, ওভাবে নয়। আচ্ছা, আমার কোলে মাথা রাখুন। হ্যাঁ ঠিক আছে, চুপচাপ শুয়ে থাকুন। মেয়েটার লম্বা আঙুলগুলো ডিনের চুলের নিচে ত্বকের উপর ঘুরে বেড়াতে লাগলো। ডান কানের উপর এসে থামলো। ফোলাটা খুঁজে পেয়েছে। সেখানে রইল কয়েক মুহূর্ত, তারপর সরে গেল। বেশ আরাম লাগছে ওর। ধীরে ধীরে ঢিল হয়ে আসছে চাউ। অদ্ভুত মোলায়েম স্পর্শ মেয়েটার। হ্যাঁ হয়েছে, উঠে বসুন এবার। ডিনকে উঠতে সাহায্য করলো মেয়েটা। ওর চোখের সামনে একটা আঙুল এনে বলল, আমার আঙুলের দিকে তাকিয়ে থাকুন। আঙুলের সঙ্গে সঙ্গে চোখের নড়াচড়া পরীক্ষা করলো। গুড, ঠিক আছে। সামান্য সরে বসে ব্যাগটা সামনে এনে রাখলো। একটা এক্স রে করা দরকার, তবে আমার মনে হয় না মাথায় বাড়ি খাওয়া ছাড়া ভেতরে আর কিছু হয়েছে। পড়ার সময় হাতের উপর পড়েছিলেন, আসল চোটটা ওটার উপর দিয়ে গেছে। প্রথমে হাতে লেগেছে, তারপর মাথায় বাড়ি খেয়েছেন। কাগজে মোড়ানো বড় একটা স্যান্ডউইচ, এক প্যাকেট কিশমিশ আর ছোট বোতলে রাখা খানিকটা ব্র্যান্ডি বের করে দিল। আপনার ভাগ্য ভালো আমি এদিকে এসে পড়েছিলাম, মেয়েটা বলল। আপনি খেতে থাকুন, আমি আপনার জখম হওয়া হাতটার ব্যবস্থা করি। ক্ষুধার্ত ভঙ্গিতে রুটিতে কামড় দিল ডিন। খেতে খেতে দেখল মেয়েটা প্রথমে ব্যান্ডেজ বাঁধার নরম কাপড়ে একটা শিশি থেকে খানিকটা রংহীন তরল পদার্থ ঢালল। হাতটা নিজের হাঁটুর উপর রেখে ফোলা কবজিতে পেঁচিয়ে বাঁধতে শুরু করলো কাপড়টা। রুটির টুকরোটা গিলে নিয়ে জিজ্ঞেস করলো ডিন, আপনি কি ডাক্তার? না, তবে আমাকে ফার্স্ট এইড শিখতে হয়েছে। মেয়েটার আচরণে অনেকটা শান্ত হয়ে এসেছে ডিন। আমার নাম ডিন মার্টিন। হাই, আমি সোহানা চৌধুরী। পুরো নাম ধরেই ডাকতে হবে? না, ডাকতে কষ্ট হলে শুধু সোহানা বললেই চলবে। আমাকেও তাহলে ডিন ডাকতে পারেন। হ্যালো ডিন, এখানে পড়লেন কি করে? হাঁটতে বেরিয়েছিলাম, সেন্ট শেলির এক সরাইখানায় উঠেছি। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসে রাতে ফিরতে দেরি হয়ে যাবে ভেবে মনে করেছিলাম রাতটা লা ম্যালিনেতেই কাটিয়ে দেব। মুখ তুলে তাকালো ডিন। এদিক দিয়ে যাওয়ার সময় ঝুঁকে নদীটা দেখতে গিয়েছিলাম, হঠাৎ পা পিছলালো। ব্যান্ডেজ বাঁধা শেষ করে গিরিশঙ্কটের অন্য পারের দিকে তাকালো সোহানা। কাল যখন গাড়িটা নদীতে পড়ে যায় আপনি নিশ্চয় এখানে ছিলেন। একটা ধূসর রঙের পিজো পড়তে দেখেছেন না? তাকিয়ে রইল ডিন। নদীতে পড়েছে? না, আমি ওটাকে পড়তে দেখিনি। পুরো স্যান্ডউইচটা চেটেপুটে খেয়ে শেষ করে কিসমিসের প্যাকেট তুলে নিল। একটু পরপরই বেহুশ হচ্ছিলাম। গাড়িটার যখন পড়েছে আমি নিশ্চয় তখন বেহুশ, সেজন্যই দেখিনি। গিরিশঙ্কটের অন্য পারে তাকিয়ে মুখ বাঁকালো ও। কজন লোক ছিল গাড়িতে? দুজন। মাথা নাড়তে নাড়তে ডিন বলল, বেচারারা, এত নিচে পড়তে বেশ সময় লেগেছে। ভাবার সুযোগ পেয়েছে ওরা, নিশ্চয় প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগেছে। হ্যাঁ। ব্যান্ডি মেশানো কফি ভরা ফ্লাস্কের কাপ খুলে তাতে খানিকটা কফি ঢাললো সোহানা। নিন, এটা খেয়ে নিন, কিছুটা শক্তি ফিরে আসুক, তারপর ওঠার কথা ভাবব। ধীরে চুমুক দিয়ে একটু একটু করে কফি খেতে লাগলো ডিন। দ্রুত উত্তাপ ছড়িয়ে পড়ছে শরীরে। হাতের কাঁপুনি বন্ধ হয়ে আসছে। চুমুক দেওয়ার ফাঁকে জিজ্ঞেস করলো, আপনি কি গাড়িতে করে এসেছেন?
হ্যাঁ, লা মেলানি থেকে দক্ষিণে একটা কাঁচা রাস্তা আছে, ওটা ধরে এসেছি। 7-8 মাইল স্পিডে গাড়ি চালানো যায়। শেষ দিকটা বেশি খারাপ। তারপর রাস্তাটা মোড় নিয়ে বনে ঢুকেছে, ওখানে গাড়ি রাখা যায়। অবাক হয়ে তাকিয়ে আছে ডিন। ওখানে গাড়ি রাখলেন? তারপর? গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। প্রথমে দেখতে এসেছিলাম নদীটা, তখনই আপনাকে চোখে পড়েছে। আপনি একা এই দুর্গম পাহাড়ি এলাকায় হাঁটছিলেন? পাগল নাকি আপনি? রাগ করল সোহানা। এক মুঠো কিসমিস মুখে ফেলে চিবিয়ে গিলে ফেলল ডিন। তারপর নামটা কি যেন বললেন? বেবি? সোহানা চৌধুরী, তাই না? হ্যাঁ, খুব সুন্দর নাম। এখন ওঠা যাক। আগে আপনার হাতে একটা সিলিং বেঁধে দেই, তারপর সামান্য হাঁটাহাঁটি করে পেশির জড়তা দূর করুন। 18 ফুট উঁচু দেয়ালটার দিকে তাকালো। বেশি উঁচু না, পা রাখার জায়গাও আছে। গাড়ি থেকে ক্রস ডিন হ্যামার নিয়ে এসেছি। খাঁজগুলো আরও একটু গভীর করে দেব, যাতে ভালো মতো পা রাখতে পারেন। আমি উপর থেকে দড়ি ধরে রাখব। অনেক ক্ষমতা আপনার, বেবি, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু আরেকবার পড়তে রাজি নই আমি। ডিনের দিকে স্থির দৃষ্টিতে তাকালো সোহানা। ভয় নেই ডিন, আমি আপনাকে ফেলবো না। 10 মিনিট পর দেয়াল বেয়ে উঠতে শুরু করলো ডিন। বগলের নিচ দিয়ে বুকে পিঠে দড়ির এক মাথা পেঁচিয়ে বেঁধে দিয়েছে সোহানা। অন্য মাথা নিজের শরীরে পেঁচিয়ে নিয়ে দেয়ালের কিনারে দাঁড়িয়ে আছে। একটা হাত অকেজো হয়ে থাকায় বারবার ভারসাম্য হারাচ্ছে ডিন, কিন্তু দড়িটা আবার আগের জায়গায় নিয়ে আসছে ওকে। অর্ধেক উঠে নিয়ন্ত্রণহীনভাবে কাঁপতে শুরু করলো ওর একটা পা। একপাশে ঝুলে পড়ল ওর শরীর। দড়িটা আটকে রাখলো ওকে। উপর দিকে তাকিয়ে সোহানার একটা হাত আর দড়িটা দেখতে পেল। বুঝতে পারছে ওর ভার বহন করতে গিয়ে পিছনে হেলে পড়েছে মেয়েটার শরীর। শান্ত কণ্ঠে ডেকে বলল, সময় নিন ডিন, তাড়াহুড়ো করবেন না, আমি ধরে আছি। দাঁতে দাঁত চেপে কাঁপতে থাকা পাটা মেলে ভাঁজ করে কিছুটা স্বাভাবিক করল ডিন। তারপর আরো কয়েক ইঞ্চি উপরে উঠল। 2 মিনিট পর নিজের দেহের অর্ধেকটা দেয়ালের কিনারে এনে ফেলল। পেটের উপর বাঁকা হয়ে রয়েছে। ওর বাকি দেহটা টেনে তুলে আনলো সোহানা। বুক থেকে দড়ি খুলে গোটাতে শুরু করলো। জোরে জোরে হাঁপাচ্ছে ডিন। সোহানার হাতে রক্ত দেখতে পেল। দড়ির টানে হাতের উল্টো পিঠের চামড়া ছিলে গেছে। সোহানাও হাঁপাচ্ছে, ঘামে ভিজে গেছে মুখ। গিরিশঙ্কটের ওপারে চোখ পড়তে কুঁচকে গেল ভুরু। মনে হলো কিছু একটা অবাক করেছে ওকে। হাঁপাতে হাঁপাতে ডিন বলল, আমি আপনাকে প্রচুর কষ্ট দিলাম। ও নিয়ে ভাববেন না। গাড়ির কাছে যাওয়ার আগে বিশ্রাম নিতে চান? মাথা নাড়ল ডিন। এতক্ষণে হাসি দেখা গেল মুখে। লাগবে না, রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে গেছে। দেহটা আবার নিজের বলে বলে মনে হচ্ছে। আমি তখন আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। ও কিছু না, আমি কিছু মনে করিনি। এত বিনয়ের দরকার নেই বেবি। ওর দিকে তাকিয়ে হাসলো সোহানা। আপনি কি আইরিশ? কি করে বুঝলেন? কথার টান, চেহারা, সেই সঙ্গে বেয়ারা মেজাজ। হুঁ, মেজাজটা ঠিক করতে হবে দেখছি। চলুন এগোনো যাক। হাঁটতে অসুবিধে হলে আমার কাঁধে ভর দিতে পারেন। না, ভর দিতে হবে না, পারবো। কিন্তু পারল না ডিন। নিঃশেষ হয়ে গেছে শক্তি। 50 কদম যেতে না যেতেই হাঁপিয়ে উঠল। সোহানার কাঁধে ভর দিতে পেরে খুশি হলো। শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে রাখলো সোহানা। বনের কিনারে এসে ডিনকে বসিয়ে দিল ও। কয়েক মিনিট বিশ্রাম নিতে বলল। ওহো, ধন্যবাদটা দিতেই ভুলে গেছি, সরি। ডিন বলল, আসলে খানিকটা ভ্যাবাচাক্কাই খেয়ে গেছি। এরকম একজন সুন্দরী বেবি এসে আমাকে উদ্ধার করবে স্বপ্নেও ভাবিনি। সত্যি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার। ভালো, তবে এখন বেবি ডাকাটা বন্ধ করা যায় না? হাসিতে দাঁত বেরিয়ে গেল ডিনের। হ্যাঁ, করলাম বন্ধ। যাক, রিয়াক্ট করলেন শেষ পর্যন্ত।
আচ্ছা, একটা কৌতূহল মেটান তো, এখানে কি জন্য এসেছেন? তদন্ত করতে। জবাব দিতে গিয়েও চেপে গেল সোহানা। এমনি এসেছি, বেড়াতে। আপনাকে কিন্তু কেউ স্বাভাবিক মেয়ে বলবে না, মিস সোহানা, জানেন সেটা? আপনা আপনি চোখ বুজে এলো ডিনের। চমকে চোখ মেলল আবার। মিস না মিসেস? বিয়ে করেছেন? না। উঠুন। আপনি ঘুমিয়ে পড়ার আগেই বাকি পথটুকু পার হতে চাই। ডিনকে ধরে তুলল সোহানা। বনের ভিতর ছোট্ট এক টুকরো খোলা জায়গায় দাঁড়িয়ে আছে একটা রেনাও গাড়ি। ওটার কাছে যখন পৌঁছলো, শরীরের ভার বেশিরভাগটাই সোহানার উপর ছেড়ে দিয়েছে ডিন। ওকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল সোহানা। সিটে এলিয়ে পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ডিন। কপালে হাত রেখে সোহানা জিজ্ঞেস করলো, মাথার অবস্থা কেমন? তালগোল পাকানো, এছাড়া আর কোনো অসুবিধে নেই। কাল রাতের চেয়ে তো অনেক ভালো। রাতে মনে হচ্ছিল ফেটে চৌচির হয়ে যাবে। এখন শুধু ক্লান্তি লাগছে, আর কিছু না। হুঁ, রাতে মারা পড়েননি এই বেশি, কিন্তু প্রচণ্ড পিপাসা। বেশ, দিচ্ছি, তবে একসঙ্গে খুব বেশি খাবেন না। বোতল থেকে পানি ঢেলে দিল সোহানা। গাড়ির পিছনের সিটে ফার্স্ট এইড বক্সটা রাখলো। কাপড়ের ব্যাগ আর দড়ির বান্ডিলটা রাখলো বুটে। ফিরে এসে দেখে চোখ মুদে রয়েছে ডিন। এই প্রথম ভালো করে ওকে দেখলো সোহানা। বয়স 25-26-এর বেশি হবে না। ব্যাগ ব্রাশ করা চুল, কালচে বাদামি। আগেই খেয়াল করেছে ছেলেটার চোখের রং ধূসর সবুজ। লম্বা নাক, চোখা চোয়াল, সুন্দর দাঁত। ড্রাইভিং সিটে বসতে বসতে ভুকুটি করলো। ভাবছে কি যেন একটা খুঁচিয়ে চলেছে মনকে। দিনের কোনো একটা কথা, কিংবা বলার ভঙ্গি, কিংবা কিছু একটা, যা ঠিক খাপে খাপে বসাতে পারছে না। ইঞ্জিন স্টার্ট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো বনের ভিতর থেকে। প্রায় হামাগুড়ি দিয়ে এগোলো। 20 মিনিট লাগলো খারাপ রাস্তাটুকু পেরোতে। তারপর গতি বাড়িয়ে ঘন্টায় 8 মাইলে তোলা গেল। কয়েক মাইল আসার পর লা মেলানির দিকে যাওয়া সরু একটা ভালো রাস্তায় পড়ল গাড়ি। ডিনকে নিয়ে কি করা যায় ভাবছো। সোজা মিলাবুতে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিতে পারে। ঘন্টাখানেক লাগবে তাতে। কিংবা টুলুজেও যাওয়া যায়। সেখানে একজন পরিচিত ডাক্তার আছেন, ডাক্তার রেনাও সিভেনিজ। শহর থেকে মাইল 2 দূরে তার একটা প্রাইভেট ক্লিনিক আছে। সেখানে নিয়ে যেতে পারে। বড় কোনো জখম নেই ডিনের। অন্তত সোহানা পরীক্ষা করে দেখে যতখানি বুঝেছে। ডিনের দিকে তাকালো আবার। বয়স খুবই কম। ফরাসি হাসপাতালে থাকার খরচ জোগাতে পারবে বলে মনে হয় না। ডাক্তার সিভেনেজের কাছে নেওয়াই ভালো। কিন্তু ওকে নিয়ে এত ভাবছে কেন? সোজা পুলিশের কাছে নিয়ে যাওয়াটাই কি যুক্তিসঙ্গত নয়? কথাটা নিয়ে ভাবছে, ঠিক এমনি সময় গাড়িটা চোখে পড়ল। মাইল খানেক দূরে রয়েছে, আসছে এই দিকেই। গোপন কোনো জায়গা থেকে আচমকা লাফিয়ে যেন রাস্তায় এসে পড়েছে বড় একটা কালো গাড়ি। চিত্র সম্ভবত। 5 মিনিটের মধ্যেই ওটার কাছে চলে যাবেও। একটা অগভীর গামলার মতো নিচু জায়গায় গিয়ে মুখোমুখি হবে ওরা। রাস্তার 2 পাশে গাছের সারি রয়েছে ওখানে। আস্তে ব্রেক কষল সোহানা। ড্যাশবোর্ডের নিচের কাবি হোল থেকে একটা ফিল্ড গ্লাস নিয়ে গাড়িটা দেখলো ভালো মতে। শীতরই দাঁড়িয়ে পড়েছে ওটাও। গাঢ় রঙের স্যুট পরা একজন লোক বেরিয়ে এসেছে। সেও ফিল্ড গ্লাস চোখে লাগিয়ে দেখছে ওদের। কালো গাড়িটাতে আরো 2জন লোক আছে, মনে হলো সোহানার। মাথার ভিতর বিপদ সংকেত বেজে উঠল। চিন্তিত ভঙ্গিতে ফিল্ড গ্লাসটা রেখে আস্তে ঠেলা দিল ডিনের কাঁধে। সঙ্গে সঙ্গে খুলে গেল ওর চোখ। সোহানা বুঝল ও ঘুমায়নি, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। জিজ্ঞেস করলো, এই এলাকায় আপনার কোনো বন্ধু আছে ডিন? বন্ধু না তো। শত্রু? হাঁ করে সোহানার দিকে তাকিয়ে রইল ডিন। ফর গডস সেক, কি বলতে চাইছেন আপনি? খুলে বলুন তো। হাত তুলে দেখালো সোহানা। আবার চলতে শুরু করেছে কালো গাড়িটা। ওই গাড়িতে যারা আছে আমার মনে হয় তারা আপনাকেই খুঁজছে।
এছাড়া ওদের এখানে আসার আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। আরও অনেক কারণ থাকতে পারে। আপনিও তো এসেছেন, আর সেজন্যে আমাকে পাগলও বলেছেন। যাকে একটু পরেই জানা যাবে কেন এসেছে ওরা। ক্লাস ছেড়ে দিল সোহানা, আবার চলতে শুরু করলো গাড়ি। দুটো গাড়ির মাঝে দূরত্ব কমছে।